স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। শুরুতেই কোপা আমেরিকার প্রসঙ্গ। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে ব্রাজিল। দলের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা। নেলসন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক ব্রাজিল। বল দখলেও ছিল তাদের আধিপত্য। তাদের মুহুর্মুহু আক্রমণ সামলাতে ব্যস্ত সময় পার করে পেরুর ডিফেন্ডাররা। তবে সেলেগাওদের বেশিক্ষণ রুখতে পারেনি পেরু। ম্যাচের 35 মিনিটে নেইমারের অ্যাসিস্টে দারুণ গোল করে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। দ্বিতীয়ার্ধ ম্যাচের নিয়ন্ত্রণ থাকে স্বাগতিকদের হাতেই, তবে পাল্টা আক্রমণে অতীতের শিষ্যদের উপর কিছুটা চাপ প্রয়োগ করে পেরু। অবশ্য তাতে ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেনি তারা। বারবার আক্রমণে গেলেও আর গোলের দেখা পায়নি ব্রাজিলও। ফলে 1-0 গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে স্বাগতিক ব্রাজিল। করোনা পরিস্থিতির খবর। করোনা পরিস্থিতির ভয়াবহতা দেখছে দেশ। প্রতিদিনই ভাঙছে মৃত্যু আর সংক্রমণের রেকর্ড। এমন পরিস্থিতিতে নানামুখী সংকটে করোনার চিকিৎসা। অতিরিক্ত রোগের চাপে জায়গা নিয়ে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট চরমে। বিভিন্ন হাসপাতালে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট। অভিযোগের শেষ নেই করোনা টেস্ট নিয়েও। এ নিয়ে রয়েছে একগুচ্ছ প্রতিবেদন, দেখার আমন্ত্রণ রইল। কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। চিকিৎসকরা বলছেন হাসপাতালে অপ্রতুল আধুনিক সরঞ্জাম, অক্সিজেনের সংকট এবং দেরিতে সংকটাপন্ন অবস্থায় রোগী আসায় বাড়ছে মৃত্যু। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়ার এই হাসপাতাল 250 শয্যার হলেও এখন করোনা এবং উপসর্গ নিয়ে এর চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। স্যাচুরেশন কমে যাওয়া রোগীদের জন্য প্রথমেই দরকার হচ্ছে অক্সিজেনের, কিন্তু 64 বেডে আছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ। বাকিদের ভরসা সিলিন্ডারের অক্সিজেন, যার সংকট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই। 150 জনেরও বেশি সিভিয়ার সিমটম নিয়ে এবং প্রায় 100 জনের বেশি রোগী আছে যাদের স্যাচুরেশন 60%-এর কম। আমরা যারা এখানে কাজ করছি প্রায় হিমশিম খাওয়ার অবস্থা আমাদের। কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলা থেকে বেশিরভাগ রোগী আসছেন সংকটাপন্ন অবস্থায়। এদের জন্য দরকার হচ্ছে হাইফ্লো নেজাল ক্যানুলা সহ আধুনিক উপকরণের, কিন্তু মাত্র 10টি বেডে আছে এসব সুবিধা। আমরা 10 জন রোগীকে হয়তো এই ধরনের চিকিৎসা দিতে পারছি, কিন্তু বাদ বাকি রোগীদের চিকিৎসা আমরা সাধারণ সেন্ট্রাল অক্সিজেন লাইনের মাধ্যমে অথবা সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ দিচ্ছি, কিন্তু তাদের যে উচ্চ মাত্রার যে অক্সিজেন দেওয়া প্রয়োজন সেটি আমাদের এই মুহূর্তে আমরা দিতে পারছি না। ডেল্টা ভেরিয়েন্ট মোকাবেলায় চিকিৎসায় ভালো মতো প্রস্তুতি নেওয়ার কথা বলেন এই বিশেষজ্ঞ। ডেল্টা ভেরিয়েন্টের যেটা খারাপ দিক সেটি যদি আমাদের মধ্যে এসে থাকে বা আসার মনে হচ্ছে যেন আসার একটা দেখা যাচ্ছে আলামত, সেটি আসলে কিছু মৃত্যু ঘটবেই। গ্রাম অঞ্চলে অনেক রোগী আছেন যারা সঠিক চিকিৎসা নিচ্ছেন না। আগামী 2 সপ্তাহে হাসপাতালে তাদের চাপ বাড়লে মৃত্যু আরও বাড়তে পারে আশঙ্কা চিকিৎসকদের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। কুষ্টিয়া হাসপাতালে করোনা চিকিৎসার নানামুখী সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় কি ধরনের সংকটের তথ্য আছে আপনার কাছে, কি দেখছেন সরজমিনগুলোতে ঘুরে বিস্তারিত জানাবেন। আকাশ, দেখুন, এই অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র এই কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, যেটা 250 শয্যার। রিপোর্টে যেমন দেখছিলেন যে এই হাসপাতালটি ইতিমধ্যে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কাজ করছে, কিন্তু এই হাসপাতালের শুরু থেকেই এখানকার রোগীরা তারা কিন্তু এই কোভিড চিকিৎসার নানা রকমের সংকটের কথা বলে আসছে, নানা অভিযোগ তাদের। বিশেষ করে কোভিড চিকিৎসার যে মূল উপকরণ অক্সিজেন, সেই অক্সিজেন কিন্তু সকাল বিকেল রাতে সবসময় সংকট সৃষ্টি হয় বলে রোগীর স্বজনরা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই হাসপাতালে 600টির মতো অক্সিজেন সিলিন্ডার আছে, যেগুলো আসলে কুষ্টিয়া এবং যশোর থেকে রিফিলিং করা হয়। এবং সেই অক্সিজেন সিলিন্ডার রিফিলিং করতে আসা যাওয়ার পথে কিন্তু মাঝে মধ্যে তাদের সংকট সৃষ্টি হয় এবং একটা সময় লাগে, যেটা যশোরে যেটা এবং আসতে 8 ঘন্টা সময় লাগে। সেই পরিস্থিতিতে কিন্তু আসলে মূলত অক্সিজেনের সংকটগুলো সৃষ্টি হয়। এবং এর প্রেক্ষিতে কুষ্টিয়ার সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তিনি কিন্তু নানা উদ্যোগ নিয়ে কুষ্টিয়ায় একটি রিফিলিং সেন্টার আছে, যেটি
ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রিফিল করতো, তাদেরকে দিয়ে মনির অক্সিজেন ডিপো, তাদেরকে দিয়ে কিন্তু সেই অক্সিজেন রিফিল করার ব্যবস্থা এখানে করেছেন একটি আলাদা একটি কনভার্টার লাগিয়ে। তো গতকাল আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে শিল্প প্রতিষ্ঠান বিআরবি কেবলস তারা কিন্তু কুষ্টিয়া হাসপাতালকে আরও 10টি হাই ফ্লো নাজেল ক্যানুলা উপহার দিয়েছেন, যার মাধ্যমে কিন্তু এখানে উচ্চ গতিসম্পন্ন অক্সিজেন রোগীদের মধ্যে দেওয়া যাবে। এই 10টির যোগ দিয়ে এখানে এখন 24টি হাই ফ্লো নাজেল ক্যানুলা বসানো হয়েছে, যেটি আসলে পুরনো যে করোনা ওয়ার্ড ছিল, আইসোলেশন ওয়ার্ড, সেখানে এটি মূলত বসানো হয়েছে। এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার আমাকে যেটা জানিয়েছেন যে ওই ওয়ার্ডটিতেই এখন মূলত ক্রিটিক্যাল রোগীগুলোকে চিকিৎসা করা হবে। এবং আরও তথ্য আপনাকে জানিয়ে দিই আকাশ, সেটি হচ্ছে যে গতকাল কিন্তু আদ্দিন হাসপাতালের পক্ষ থেকে আধুনিক একটি চিকিৎসা সরঞ্জাম, দুটি যন্ত্র যেটি সিপ্যাপ এবং বিপ্যাপ মেশিন বলা হয়, সেটি কিন্তু এখানে সরবরাহ করা হয়েছে। এই মেশিন দিয়ে যেমন সিপ্যাপ হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, যেটা দিয়ে আসলে রোগীদের সার্বক্ষণিক প্রেশার অক্সিজেনের সরবরাহ দেওয়া যায়। আর বিপ্যাপ হচ্ছে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার, যেটাকে দিয়ে আসলে 2টি স্তরে অক্সিজেন সরবরাহ দেওয়া যায়। তো এই যে নানাভাবে তারা কিন্তু বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে এই সংকট উত্তরণের চেষ্টা করছে, কিন্তু তারপরেও রোগীদের কিন্তু অভিযোগ রয়ে গেছে। তারা বলছেন যে চিকিৎসকের সংকটও এখানে পাওয়া যায়, যদিও হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে এখানে 6 জন চিকিৎসক এবং 25 জন নার্স এবং গতকাল আরও একজন চিকিৎসক, মোট 7 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে এবং সেখানেও কিন্তু একটা সংকট সৃষ্টি হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান এবং জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। রাজশাহীর মানুষ দীর্ঘ লকডাউনে, তারপরেও এখানে কমছে না সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন নগরীতে হচ্ছে না র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। শুধুই গুরুত্বপূর্ণ ছাড়া হাসপাতালের অপারেশন বন্ধ। লকডাউন এখনও কার্যকর না হওয়ায় রাজশাহীর পরিস্থিতি উদ্বেগের দিকে যাচ্ছে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে লকডাউন চলছে রাজশাহীতে। তারপরও সংক্রমণ ও মৃত্যু হারে খুব একটা ফারাক নেই, বরং জুন মাসে সংক্রমণ ও মৃত্যু হার যা ছিল সেই ধারাবাহিকতা এখনো চলছে। শনাক্তের হার 35 ভাগের বেশি। হাসপাতালের পরিচালক বলছেন, সঠিক সময়ে লকডাউন দিতে না পারায় সংক্রমণ আগেই ছড়িয়েছে। এ কারণে এখন মৃত্যু কমানো যাচ্ছে না। আমাদের দেশে তো সবসময় ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না, মানুষের জীবন শুধু চিন্তা করলে না, জীবিকাও চিন্তা করতে হয়। এইসব চিন্তা ভাবনা করে লকডাউনটা যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি দেওয়ার জন্য, তখন কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি। এই জন্য কিন্তু এটা যখন দেখেন যে আপনি ঘরে ঘরে ছড়াই গেছে, বাট তারপরে এখন হয়তো 14 দিন না পেলে হয়তো যদি আর কিছুদিন যে হচ্ছে, ইনশাল্লাহ আমরা একটা ফল পাবো। প্রতিদিনের মৃত্যু নামেনি 10 জনের নিচে। সোমবার হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 18 জনের। 1 জুলাই মৃত্যু হয়েছিল 22 জনের। গত 5 দিনে মৃত্যু হয়েছে 82 জনের। রাজশাহীর লকডাউন কেবল কাগজে কলমে, ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের যে নিয়মকানুন আছে, বৈজ্ঞানিক নিয়মকানুন আছে, লকডাউনের যে নিয়মকানুন আছে, যেটা ঘরবন্দি করার কথা যেটা বলছি, সেই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, না হলে হাসপাতালের যে চাপ, সেই হাসপাতালের চাপ কিন্তু আর সহ্য করতে পারবে না। সব মিলে আমরা এটা বলতে পারি যে আসলে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন সফল হয়নি বলেই আমার বিশ্বাস যে এইভাবে সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং মৃত্যু ঝুঁকিও বেড়ে যাচ্ছে। সংক্রমণ ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী, তখন কিট সংকটে নগরীতে বন্ধ আছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। খুবই জরুরি না হলে হাসপাতালে হচ্ছে না অপারেশন। এটা আসলে আমাদের কাছে অ্যান্টিজেন কিট আছে, তবে অত বেশি নাই বিধায় সিটি কর্পোরেশন চাচ্ছিল যে একবারে বেশি পরিমাণ আসার পরে তারা নেবে। অপারেশন ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন কম আছে, অক্সিজেন লেভেল কম থাকতেছে। তারপরে আমরা এই রোগীগুলো ভর্তি কম করছি, কারণ জানেন যে কন্টামিনেশন যদি হয়ে যায় সুস্থ রোগীগুলো করোনা আক্রান্ত হয়ে যাবে। এই জন্য শুধু এমার্জেন্সি এবং ইলেকটিভ এমার্জেন্সি এগুলো করা হচ্ছে। সংক্রমণ কমিয়ে আনতে শুধু শহরে নয়, গ্রাম পর্যায়ে কঠোর লকডাউন কার্যকরের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এদিকে বগুড়ায় করোনা সংক্রমণ ও রোগী বেড়ে যাওয়ায় শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি বৃদ্ধি করা হচ্ছে অন্যান্য সেবার পরিধিও। তারপরও কাটছে না সংকট। এখানে মে মাসের চেয়ে জুন মাসে মৃত্যু আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণেরও বেশি। বগুড়া সহ আশপাশের কয়েকটি জেলার রোগী চিকিৎসা নিচ্ছেন বগুড়ার 3টি হাসপাতালে।
আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে চলাফেরা করছে বগুড়ার মানুষ। এতে বাড়ছে শনাক্তের হার, সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। 2020 সালের মার্চে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে 50 শয্যায় করোনা চিকিৎসা শুরু হয়। পরে শয্যা বাড়িয়ে 100 এবং সম্প্রতি 250 শয্যাতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহের সুবিধাযুক্ত 50 শয্যার করোনা ইউনিট চালু হয়। পরবর্তীতে 120টি শয্যা বাড়ানো হয়। পরে রোগীর চাপ বাড়তে থাকায় আরও 180টি শয্যা প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বেসরকারি TMSS মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে 160 শয্যায় করোনা সেবা দেয়া হচ্ছে। মাস্কটা আমাদের জরুরি প্রয়োজন, সেই মাস্কটা সঠিকভাবে কেউ পরতেছে না। আধুনিক চিকিৎসার যে সুযোগ সুবিধা সেটি থেকে ICQ বাড়াতে হবে এবং হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে হবে। জেলার বাইরে থেকে রোগী আসায় সব হাসপাতালেই শয্যা বাড়ানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বগুড়া জেলার বাইরের এত সংখ্যক বেশি রোগী আসছে যে আমরা শয্যা সংখ্যা এখনো বাড়াতে বাধ্য হচ্ছি। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন অনেক আগে থেকে আছে, এটা আমরা ব্যবহার করছি। আমাদের নতুন শয্যা যেগুলো বাড়াচ্ছি এগুলোতেও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, সুতরাং অক্সিজেনের কোনো সংকট এখন পর্যন্ত আমাদের হয়নি। রবিবার পর্যন্ত 2টি সরকারি হাসপাতাল সহ 3টি হাসপাতালে প্রায় 580 শয্যায় রোগী রয়েছেন 4 শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্তমানে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে 50% গ্রামের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থার মহাপরিচালক বলছেন 35 বছর বয়সসীমা নির্ধারণ করে চলতি সপ্তাহে আবারও চালু হবে নিবন্ধন প্রক্রিয়া। আর সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ বাকি থাকাদের অন্য টিকা দেয়া যাবে কিনা তা নিয়ে শিগগিরই গবেষণা শুরু হবে। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণ কমাতে সারা দেশেই চলছে কঠোর বিধিনিষেধ, তবু কমছে না আক্রান্ত আর মৃত্যু সংখ্যা, বরং প্রতিনিয়ত হচ্ছে করোনায় শনাক্ত আর মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বর্তমানে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকই গ্রাম অঞ্চলের। আমাদের এখন যে সংক্রমণটা হচ্ছে এটা কমিউনিটিতে ছড়িয়ে গেছে এবং গ্রামে হচ্ছে বেশি, গ্রামের লোকজনের মধ্যে হচ্ছে বেশি। আমাদের যে হিসাব সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশের 80% মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। 40 থেকে কমিয়ে চলতি সপ্তাহ থেকে 35 বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবে। রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে। রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। আর আগে যারা নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন, এভাবেই আমরা ঠিক করেছি। আর এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। সিরামের টিকা নেওয়া 15 লাখ মানুষ এখনও দ্বিতীয় ডোজ পায়নি। টিকা সংকটের কারণে বিভিন্ন দেশে মিশ্র ডোজ ব্যবহারের পরীক্ষা চলছে। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেছেন দেশীয় মিশ্র ডোজ ব্যবহারে গবেষণা হতে পারে। আমরাও বাংলাদেশে হয়তো এই গবেষণাটা করার পরে যদি প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষও এটা প্রয়োগ করা যায়, ডেফিনেটলি সেটা তো আসলে আমাদের আরেকটা উইন্ডো খুলবে। সো আমরা সেটা ব্যবহার করতে পারবো। বিশেষ করে আমরা এখন যে অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ নিয়ে যে ঝামেলায় পড়েছি তাহলে এই ঝামেলাটা থাকবে না। জাতীয় টিকা পরামর্শ কমিটির সদস্য বেনজির আহমেদ বলেছেন ভারতে আগের থেকে করোনা পরিস্থিতি উন্নতি হয় আগস্টে সিরামের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাস না হলেও আগস্ট মাসে আমরা হয়তো পাবো, জুলাইয়ের শেষ দিকেও হতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। তবে এই ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেই এই উদ্যোগটা নিতে হবে। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের আরও 1 সপ্তাহ বাড়ল। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে পূর্ব ঘোষিত বিধি নিষেধই বহাল থাকছে। এদিকে লকডাউনে পঞ্চম দিনে যানজট দেখল নগরবাসী। কোনো কোনো সড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিমও খেতে হয়েছে যানজট নিয়ন্ত্রণে। বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের আনাগোনা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে রাস্তায় মানুষ বাড়লেও অধিকাংশ জরুরি প্রয়োজনে বের হয়েছেন। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি তাদের। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। করোনা মহামারীর প্রকোপ কমাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে এর দৃশ্য রাজধানীর। সোমবার সকাল থেকেই রাজধানীর রাজপথে দেখা যায় বাড়তি যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে এর সংখ্যাও।
ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল ও দৈনিক বাংলা এলাকায় ছিল যানজট, কারণ 4 দিন বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক, তবে কমেছে কর্মঘণ্টা। ছিল মানে দুপুর পর্যন্ত হাফ টাইম, যার জন্য আসছি। দেখতেছি গত 4-5 দিন লকডাউনের, আজকে লকডাউন অনুভব করলাম আর কি। আজকের লকডাউন একটু ডিলে ডালা, এভাবে হয় নাকি? সবাইটা খোলা রাখছে, বড় লোকেরটা বন্ধ খোলা রাখছে, ডালা ডালা ভাবে চলতে আছে গাড়ি। তবে অন্যান্য দিনের মতোই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উপযুক্ত কারণ ব্যতীত কাউকেই যাওয়ার অনুমতি মিলছে না। ওই যে লেভেল তৈরি করি, গার্মেন্টের লেভেল তৈরি করি। নবাবপুর যাবো, আপনি নবাবপুরে বেল আনবো। আমি আমার বাসা থেকে যাচ্ছি। ওখানে কি কাজে যাবেন? ওইখানে আমার আছে, আমার আরেকটা বাসা। জামু আইটা রিক্সা যাবো, একটু যাইতেই বইয়ে থেকে খামু কি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো বলছে মানুষের আনাগোনা বৃদ্ধি পেলেও সবাই যুক্তিসঙ্গত কারণেই ঘর থেকে বের হচ্ছেন। মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গতকালের তুলনায় আজকে গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, কারণ আজকে ব্যাংক এবং ব্যাংক বিমা স্টক এক্সচেঞ্জের গাড়িগুলো বের হয়েছে। অপ্রয়োজনে একটু বের হচ্ছে মানুষ, বাট আমরা চেষ্টা করছি সচেতন করার। তারা কথা শুনছে, বাট ভুল করে ফেলেছে আর কি। করোনা নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন 14 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে আগের সব বিধিনিষেধই কার্যকর থাকবে। সর্বাত্মক লকডাউনের 5ম দিনে যানজটের দেখা মিলল রাজধানীতে। যারা বের হয়েছেন তারা বলছেন ব্যক্তিগত প্রয়োজনে তারা বের হয়েছেন, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তাদের চেকপোস্ট নিয়মিত অব্যাহত রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। লকডাউনের খবর জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কঠোর লকডাউনের আজ 6ষ্ঠ দিন চলছে, রাজধানীর চিত্র এই মুহূর্তে কি দেখছেন? আপনি তো যাত্রাবাড়িতে আছেন, সরেজমিন থেকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আজ 6ষ্ঠ দিন চলছে লকডাউনের, এবং রাজধানীবাসী যে বিধিনিষেধ মেনে চলছে আমরা সেগুলোই বিভিন্ন দিন দেখিয়েছি যে এই সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা নিরাপত্তা চৌকি এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন। যারা প্রয়োজন বা অপ্রয়োজনে বেরিয়েছেন বাসা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে আজ 6ষ্ঠ দিনে আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়ি এলাকাতে, বিশেষ করে যে যাত্রাবাড়ি এলাকাটি একটি ব্যস্ততম এলাকা এবং এই এলাকায় অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করেন। পাশে রয়েছে কাঁচা বাজার, মাছের বাজার। তো এই কাঁচা বাজার, মাছের বাজারের মধ্যে আমরা দেখি যে অন্যান্য যারা এই বাজারকে কেন্দ্র করে এসে থাকেন, তার বাইরে যারা অপ্রয়োজনীয় যদি কেউ বেরিয়ে থাকেন তাদের কিন্তু আসলে বোঝার উপায় নেই যে কে প্রয়োজন বা অপ্রয়োজনে বেরিয়েছেন, কারণ এটি একটি ব্যস্ততম এলাকা। এই বিষয়গুলো নিয়েই এছাড়া আমরা দেখেছি যে প্রয়োজনের বাইরে যে অপ্রয়োজনের বিষয়গুলো সেগুলো আমাদের চোখে ধরা পড়েছে। তবে বিভিন্ন মানুষ যাদের কাছে জিজ্ঞাসা করা হয় তিনি কেন বেরিয়েছেন, তো তখনই একটি অজুহাত তারা বারবার দাঁড় করান যে তাদের কোনো কেউ রোগী আছে বা তারা ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যাচ্ছেন বা তাদের পারিবারিক কোনো সমস্যা, সেই বিষয়গুলোই কিন্তু তারা তুলে ধরেন। তো আমরা দেখেছি যে এই করোনাকালীন সময়ের মধ্যে যে এই স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হয়েছিল, এবং তাদের মধ্যে দেখা গিয়েছে যে অনেক বিভিন্ন মানুষ তারা মানছেন যে এই সরকারের পক্ষ থেকে যে মাস্ক ব্যবহার করার কথা বারবার বলা হয়েছিল সেই বিষয়গুলো আমরা দেখেছি। আবার অনেক কোনো এলাকাতেও দেখেছি যে সেগুলো কেউ মানছেন না। এবং এই যাত্রাবাড়ি এলাকায় শুধু নয়, অন্যান্য জায়গার মধ্যেও এই বিষয়গুলো লক্ষণীয়। আর একটি বিষয় হচ্ছে যে এই যাত্রাবাড়িতে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টহল বা তাদের যেই চেকপোস্টটি থাকে যাদের বিধিনিষেধে মেনে চলার ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। কারণ এই সকালের দিকে অনেকেই বাসা থেকে বেরোচ্ছেন, কী জন্য তারা বেরোচ্ছেন বা কেন বেরোচ্ছেন, কি বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা অন্যান্য দিনগুলোতে দেখেছি। আর এখন পর্যন্ত সকাল 7টায় কর্মদিবস, আর কিছুক্ষণ পর মানুষের শুরু হবে, সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত যে আগে থাকতে পূর্ব একটি প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কিন্তু আমরা দেখছি না। সরকারের পক্ষ থেকে এই লকডাউনে বাস্তবায়ন এবং এই লকডাউনের কড়াকড়ির যেই নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনার মধ্যে আমরা দেখেছি যে এই বিগত কয়েকদিনে প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন। এবং এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে একটি মানুষ তিনি বেরিয়েছেন, তিনি মাস্ক পরেননি। আপনি মাস্ক পরেন নাই কেন?
না পড়ার কারণটা কি একটু বলেন? হ্যাঁ, না পড়ার কারণটা কি? বাবারে আমি অসুস্থ, শরীর ভালো না। শরীর ভালো না, আপনি তো আরো পড়বেন, কারণ এখন তো করোনার সময় মানুষ অসুস্থ হচ্ছে। আপনি কি জন্য অসুস্থ হয়েছেন? আপনার এটা পড়তে হবে না? স্ট্রোক করছিলাম। আকাশ, আপনি দেখছিলেন যে আসলে এই যাদের মধ্যে যে নানা রকম অজুহাতের কথা বলছিলাম, যে তাদের এই অজুহাতগুলো কিন্তু এইমাত্রই দেখতে পেলেন, যে তারা বলছেন যে এই বিভিন্ন অজুহাত তারা দেখাচ্ছেন, যে মাস্ক পরছেন না, সামাজিক বা শারীরিক যে দূরত্বের কথা বলা হয়েছিল এবং যে বিধিনিষেধের কথা বারবার বলা হচ্ছিল, সেগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষিত। এবং প্রথম দিকে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রথম পর্যায়ে যেভাবে মাঠে তৎপর ছিলেন এবং মানুষ মাস্ক যারা পরেননি তাদেরকে বিভিন্নভাবে অর্থদণ্ড দিয়েছেন এবং যারা অপ্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে বাসায় ফেরত পাঠিয়েছেন বা তাদেরকে বিভিন্নভাবে অর্থদণ্ড বা জেল জরিমানাও করেছেন। একটি বিষয় বলা রাখে যে গত কয়েকদিনের যেই প্রকোপ এবং করোনার যেই শনাক্তের হার এবং যেভাবে শতাধিক মানুষ মারা যাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার মানুষের জীবন বাঁচাতে তারা আরও এক সপ্তাহ লকডাউনের নির্দেশনা দিয়েছেন এবং সেই কঠোর লকডাউন পালনে সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকেন। শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তাদের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও যেন এই বিষয়গুলো মেনে চলেন এবং তাদের মধ্যে যেন সেই সদিচ্ছাগুলো থাকে, যেন যে তাদের স্বাস্থ্যবিধির জন্য তারাই সেই বিষয়গুলো মেনে চলেন। এই বিষয়গুলো যদি সাধারণ মানুষের মধ্যে না থাকেন তাহলে কিন্তু এই করোনার যেই হার এবং করোনা যেভাবে মানুষ মারা যাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু ঝুঁকি থেকেই যায়। তবে আমরা আরও বিভিন্ন জায়গায় যাব এবং আপনাকে দেখাবো যে আসলে পুরো এই রাজধানীতে এই করোনার যেই কঠোর লকডাউন চলছে সেই কঠোর লকডাউন নগরবাসী কিভাবে মানছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা তৎপর। তো এই যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আলী তালুকদার যাত্রাবাড়ি থেকে। মহামারীকে মোকাবেলা করেই পথ চলতে হবে বলে মনে করছেন বিশ্ব নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনা ভাইরাসকে সঙ্গী করে বাঁচতে হবে আর সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়ে ভাইরাসকে নিয়ন্ত্রণের উৎসব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অতিমারীকে মোকাবেলায় টিকার উপর আস্থা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত আসমাতুলির ডেস্ক রিপোর্টে। মহামারী করোনার প্রকোপ শুরু হয় 2019-এর ডিসেম্বরে চীনে। এর পরের কাহিনী সবারই জানা। পুরো বিশ্বকে গ্রাস করেছে এ ভাইরাস। অদৃশ্য এ ভাইরাসের দাপট যেমন বেড়েছে, তেমনি বেড়েছে করোনা নিয়ন্ত্রণে গোটা বিশ্বের তোড়জোড়। শেষমেশ করোনা প্রতিরোধে মোটামুটি ভ্যাকসিনকে রক্ষা কবচ হিসেবে ধরে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিনীদের টিকা নেওয়ার পরামর্শের পাশাপাশি দিচ্ছেন নানা প্রণোদনা। এমনকি রোববার স্বাধীনতা দিবসে করোনাকে হারানোর উৎসব হিসেবে পালন করেছেন তিনি। করোনা পরাজিত হয়নি, বরং নতুন নতুন রূপে আবির্ভূত হচ্ছে। তাই এটি প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকা। তাই সবাই টিকা নিয়ে নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তো মেনেই নিয়েছেন, মহামারী এই ভাইরাস সহসা যাচ্ছে না, একে মোকাবেলা করেই পথ চলতে হবে। এর জন্য টিকা নিয়ে দেশের অর্থনীতি সচল রাখার তাগিদ দিয়েছেন তিনি। তুলে নিয়েছেন লকডাউন। করোনা মহামারীকে একেবারে নির্মূল করা সহজে সম্ভব নয়, এটা পরোক্ষভাবে মেনে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এর জন্য ভারতের ভ্যাকসিনেশনের উপর জোর দিয়েছেন তিনি। এমনকি করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশু স্বাস্থ্যের জন্য 15,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আসমাতুলি, নিউজ 24। করোনায় বন্দী দেশের শিক্ষা ব্যবস্থা, চলছে সিদ্ধান্তহীন অপেক্ষা। আপাতত অ্যাসাইনমেন্ট টেস্টের মাধ্যমে চালিয়ে নেওয়া হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম। করোনা পরিস্থিতির উন্নতি না হলে এবছরও আসতে পারে অটো পাসের ঘোষণা। আর নামমাত্র অনলাইন ক্লাস, পরীক্ষায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উচ্চশিক্ষা। যদিও সেশন জট এড়াতে নানা পরিকল্পনার কথা বলছেন কর্তৃপক্ষ। সজল দাসের রিপোর্টে বিস্তারিত। ছোট ছেলে মেয়ে বা সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, সেই বাবা মাই কিন্তু চান না তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, সহসা খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। কোনোভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে চায় না সরকার।
বর্তমানে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে কোনো মতে চালিয়ে নেওয়া হচ্ছে থমকে থাকা শিক্ষা কার্যক্রম। ইতিমধ্যে অ্যাক্টিভিটি শিট অন্তর্বর্তীকালীন যে পাঠ পরিকল্পনা একটা তৈরি করা হয়েছে সেই মোতাবেক আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই ওয়ার্কশিটগুলো আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে ফেরত আনবো এবং বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত ওয়ার্কশিট মূল্যায়ন করে রেজিস্টার্ড সংরক্ষণ করবেন। এসএসসি এইচএসসি বিষয়েও এখনও সিদ্ধান্তহীনতায় মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, পরিস্থিতি বিবেচনায় আসতে পারে যে কোনো সিদ্ধান্ত। চূড়ান্ত তো সিদ্ধান্ত এখনো মন্ত্রী মহোদয় আমাদেরকে দেননি, ফলে সেই বিষয়ে এখন চূড়ান্ত কোনো কথা বলা এখনো সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমাদের যে আগে মন্ত্রী মহোদয় যে ঘোষণা দিয়েছিলেন, এসএসসি পরীক্ষার্থীরা 60 দিন ক্লাস করে তারপর পরীক্ষা দেবে এবং এইচএসসি পরীক্ষার্থীরা 84 দিন ক্লাস করে তারপর পরীক্ষা দেবে। এদিকে সেশন জটের শঙ্কায় দেশের উচ্চশিক্ষা, যদিও জট এড়াতে নানা পরিকল্পনার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রকৃতির বৈরী পরিবেশের মধ্যে এই যে কোভিড-19 এর মধ্যে আমরা আছি, সেটা সেশন জট হবে। তবে আমাদের 2 দিন ছুটি, সেই ছুটির সময়টা আমরা ছেলে মেয়েদের জন্য দিব। আমরা একটু সিলেবাসটাকে এই সংক্ষিপ্ত করে এনে ঠিক সময় যদি রেজাল্ট দিতে পারি, আমরা ক্লাস দিতে পারি, আমরা একটু পরীক্ষাগুলো বেশি বেশি একদিনে একটা পরীক্ষা হইতে হবে, একদিনে 2-3টা পরীক্ষা নিতে পারি। এইভাবে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রমণের হার 5% নিচে এলে স্বাভাবিক হতে পারে শিক্ষা কার্যক্রম। তবে করোনার ভয়াবহতায় শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রসালো আমের সাথে কূটনীতি শব্দটি জুড়ে আলোচনা এখন বাংলাদেশের আম কূটনীতি। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আম পাঠানোর মধ্যে কূটনীতির সুবাতাস পাচ্ছে অনেকে, যদিও এটিকে অনেকটা রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। আর পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, প্রতিবেশী বন্ধুর সাথে রসালো আমের স্বাদ ভাগাভাগি করতেই এই উদ্যোগ। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বাংলাদেশের আম ইউরোপ আমেরিকা জুড়ে যার একচেটিয়া সুনাম। শুধু রপ্তানি বাণিজ্য না, বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশের আম এখন প্রতিবেশী দেশের ঘরেও। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 65 মণ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশীকে আম কিংবা ইলিশ পাঠিয়ে আতিথেয়তার রীতি এবারই প্রথম না। তবুও করোনাকালে প্রতিবেশীর কাছ থেকে টিকা না পাওয়া নিয়ে যখন সমালোচনা, তখন পাল্টা আম পাঠানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। বিষয়টি দুদেশের পত্রপত্রিকায়ও প্রচার পেয়েছে বেশ। ভারতের সাবেক হাই কমিশনারের মতে, বিশ্ববাজারে বাংলাদেশের আমের প্রচারও হচ্ছে এতে। ম্যাঙ্গো সিজন, আমাদের ম্যাঙ্গো কত রকমের ম্যাঙ্গোর এখানে ভ্যারাইটি আছে, বেঙ্গলেই তো অনেক ভ্যারাইটি আছে, এটা একটা প্রচারও হয়, তাতে সুবিধে হয়। শুধু ভারত না, প্রতিবেশী নেপাল, ভুটান সহ চীন, জাপান ও আরব আমিরাতেও আমের ছুরিতে বন্ধুত্বের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশ। যদিও পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় এটি বন্ধুর সাথে মিষ্টি আমের ভাগাভাগি মাত্র। কেউ কেউ মনে করছেন এবার আমের ফলন বেশি, কিন্তু লকডাউনে ক্রেতা কম, তাই আম চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার আম কিনে বিদেশে পাঠাচ্ছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। অবশেষে আগারগাঁও নিউরোসায়েন্স হসপিটাল এর ঝুঁকিপূর্ণ বেসমেন্ট নির্মাণের নামে অগ্রিম হাতিয়ে নেওয়া 10 কোটি টাকা ফেরত এনে জমা হলো কেন্দ্রীয় ব্যাংকে। আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান জিকে শামীম গঙ্গের কাছ থেকে অর্থ আনার এমন খবর জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর। তারা বলছে, এমন অনিয়মে আরও অর্থ অনুসন্ধান করছে তারা। বিস্তারিত জানাচ্ছেন মুখ খন্দকার।
প্রথম পর্যায়ে জিকে শামীমের প্রতিষ্ঠান হাসপাতালের বেসমেন্টের কাজ পায়। চুক্তির আলোকে 4 মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে বেসমেন্টের কাজও শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ না করেও 10 কোটি টাকা হাতিয়ে নেয় তারা। পরে দুর্নীতির অভিযোগে শামীমের প্রতিষ্ঠান এই কাজ হারায়, কাজ পায় নতুন প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে নানা সমালোচনার পর সেই অর্থ ফেরত আনতে কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। সিএজি দপ্তরের সঙ্গে আমরা পরামর্শ করে তাদের মতামত নিয়ে তার রিটেনশন মানি থেকে আমরা এই যে অতিরিক্ত 10 কোটি 40 লক্ষ টাকা দেওয়া হয়েছিল তাকে সেই টাকা আমরা সরকারি কোষাগারে জমা করে দিয়েছি। তিনি জানান, অতীতের নানা অনিয়মের বিরুদ্ধে কাজ করেছে গণপূর্ত অধিদপ্তর। ফলে শুধু জিকে শামীম নয়, এই ধরনের আরও অনিয়ম তদন্ত করে টাকা ফেরত আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এটার সঙ্গে যারা যুক্ত ছিল, এটা দায় নির্ধারণের কার্যক্রমও যে এখানে চলমান, আমরা যে কাউকে প্রশ্রয় দিচ্ছি না, এটাও কিন্তু আসছে। জিকে শামীমের মতো এই সমস্ত সিন্ডিকেট আমরা আশা করি আর এটা হবে না। জিকে শামীমের আরও কাজের অনুসন্ধান চলছে বলেও জানায় তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। কয়েকদিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসার ফলে দেশের অনেক স্থানে বন্যা ঝুঁকি বেড়েছে। ফেনী ও শেরপুরে পানি নেমে গেলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে উত্তরের জেলাগুলোয়। অনেক স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, ভারী বর্ষণের কারণে আগামী সপ্তাহে নতুন করে প্লাবিত হতে পারে বিভিন্ন অঞ্চল। জেলা প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। এবার বর্ষায় অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে পানি বেড়েছে যমুনা, তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদ নদীর পানি। কিছুটা আগেই অনেক অঞ্চলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতির। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় তিস্তা নদীর পানি বেড়েছে 10 সেন্টিমিটার আর ধরলা নদীর 38 সেন্টিমিটার। ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়েছে প্রায় 30 ভাগ জমির ফসল। এই যে এক সপ্তাহ ধরে মনে করেন ভাঙনি চাপছে, কামাল রোজগার নাই, কোনো কিছু নাই। এই স্রোতে মনে করেন প্রায় 150 ঘরবাড়ি ভেঙে গেছে। ঢলের পানিতে নদীতে ভাঙন দেখা দেয় দুশ্চিন্তায় নেত্রকোনার হাওর অঞ্চলের মানুষ। অনেক স্থানেই বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পানি ঢুকেছে লোকালয়ে। বন্যা পানির লেগে মনে করেন আমরা যাইতে পারি না, ঘর থেকে মনে করেন বাইরেতে পারি না। জনপ্রতিনিধি যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, তারা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় নাই। বন্যার পানি নেমে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ফেনী ও শেরপুর জেলায়, তবে অনেক স্থানেই শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। প্রতি বছরে পানি আসে, আমরা বন্যার জল থাকতে পাই না, পাচ্ছা করি খাবার পাই না, গোলা পানি কষ্ট। আউশ ধান মনে করলেন আমগর পানির নিচে চলে গেছে, মানে সব খাওয়া যেতেছে গা। বর্ষার এই ভরা মৌসুমে পুরো জুলাই মাস জুড়েই মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের। জুন মাসে কিন্তু স্বাভাবিকের চাইতে মোটামুটি 17% বৃষ্টিপাত বেশি হয়েছে আমাদের বাংলাদেশের উপরে। আমরা আশা করছি জুলাই মাসেও হয়তো স্বাভাবিক বৃষ্টি অথবা তার সাথে কিছুটা বৃষ্টিপাতের মানে বেশি হওয়ার সম্ভাবনা। তবে আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বাড়লেও দেশে বড় বন্যার আশঙ্কা নেই, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। বাংলা সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি 3 দশকেরও বেশি সময় একাই রাজত্ব করেছেন। শারীরিক অসুস্থতায় সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেলে সেখানে ক্যান্সার ধরা পড়ে তার। কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা হাল ছেড়ে দিলে 2020 সালে রাজশাহীতে আনা হয় তাকে। 6 জুলাই জীবনযুদ্ধে হার মেনে পৃথিবী থেকে চির বিদায় নেন এন্ড্রু কিশোর। 15,000-এরও বেশি গান গেয়ে শ্রোতাদের মণিকোঠায় আজও জীবন্ত হয়ে আছেন কিংবদন্তি এ শিল্পী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর মধ্যেও আশা জাগাচ্ছে ব্যাংক খাত। জানুয়ারি থেকে জুন এই 6 মাসে বেড়েছে বেশিরভাগ ব্যাংকের পরিচালনা মুনাফা। কোনো কোনো ব্যাংকের মুনাফা প্রবৃদ্ধি হয়েছে 50%-এর বেশি। ব্যাংকাররা বলছেন, করোনা মহামারীর উন্নতি হলে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব। পুঁজিবাজারেও তালিকাভুক্ত ব্যাংকের শেয়ারের দামে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর শুরুতে ধাক্কা খেয়েছিল দেশের ব্যাংক খাত। একদিকে মহামারী, অন্যদিকে এক অঙ্কের সুদ হার বাস্তবায়ন করতে গিয়ে গেল বছরের প্রথমার্ধে মুনাফা কমে যায় প্রায় সবগুলো ব্যাংকের, যার ফলে পুঁজিবাজারেও কমে যায় বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দর। তবে বছরের ব্যবধানে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত।
প্রাপ্ত তথ্য বলছে এই 6 মাসে সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। এ সময়ে যার পরিচালন মুনাফা হয়েছে 1020 কোটি টাকা। প্রবৃদ্ধি অবশ্য খুব বেশি নয়। মুনাফার দিক থেকে পরের অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। মোট পরিচালন মুনাফা 505 কোটি, প্রবৃদ্ধি হয়েছে 26%। তৃতীয় অবস্থানে থাকা ডাচ বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 504 কোটি আর প্রবৃদ্ধি 25%। ব্যাংক এশিয়ার 438 কোটির বিপরীতে প্রবৃদ্ধি 38%। সাউথ ইস্ট ব্যাংকের পরিচালন মুনাফার এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে 35%। মন্দারিন বাড়েনি ব্যাংকগুলোতে, সেজন্য তাদের কোনো প্রভিশনিং যেটা করতে হয় প্রভিশনিং রিকোয়ারমেন্টও বাড়েনি, বরঞ্চ কমে গেছে। এগুলো প্রফিটে কন্ট্রিবিউট করেছে। প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে অবিশ্বাস্য 483% প্রবৃদ্ধি অর্জন করেছে নতুন প্রজন্মের মেঘনা ব্যাংক। এছাড়া এনআরবিসি ব্যাংকের 65%, প্রিমিয়ার ব্যাংকের পরিচালন মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে 61%। পারফরম্যান্সের এটা একটা গুড সাইন, বাট ইট ইজ নট দ্য হোল পিকচার। আমরা এখনো জানি না যে ব্যাংকগুলোর প্রভিশন কত, এখনো আমরা জানি না ট্যাক্সের পরে তাদের নেট প্রফিট আফটার ট্যাক্স কত হবে। সেন্ট্রাল ব্যাংক সাপোর্ট দিচ্ছে ডিফার্ড পেমেন্টে, যেখানে আনআর্নড ইন্টারেস্ট অ্যাজ ইনকাম হিসেবে দেখাচ্ছে। আমাদের যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট শার্পলি রাইজ করেছে, যেখান থেকে কমিশন এবং ফিস পাচ্ছে। এই ধরনের কারণগুলির জন্যই কিন্তু ব্যাংকে কিন্তু অপারেটিং প্রফিট কিন্তু অনেক বেড়েছে। ব্যাংকাররা বলছেন গেল 6 মাসে পুঁজিবাজার থেকেও ভালো লভ্যাংশ পেয়েছে ব্যাংকগুলো, যার প্রভাব পড়েছে পরিচালন মুনাফায়। অবশ্য পরিচালন মুনাফা থেকে প্রভিশন আর কর্পোরেট কর পরিশোধের পরই চূড়ান্ত হবে ব্যাংকগুলোর নেট মুনাফা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে সোমবার অস্ত্রধারীদের হামলার পর 1.5 শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদেরকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, রাজ্যটির দক্ষিণ কাদুনার ব্রেথেল ব্যাপটিস্ট উচ্চ বিদ্যালয়ে এই হামলা চালানো হয়। নিরাপত্তারক্ষীদের ওপর শক্তি প্রয়োগ করে ছাত্রাবাসে ঢুকে পড়ে হামলাকারীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের অপহরণ করা হয়। তবে নিরাপত্তা বাহিনী 2 শিক্ষার্থী সহ 26 জনকে উদ্ধার করতে পেরেছে বলে তথ্য পাওয়া গেছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে হামলার পাশাপাশি অপহরণ করে স্থানীয় ডাকাতরা। নাইজেরিয়ার সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামের তৎপরতা বেশি থাকায় তাদের মাধ্যমে এই ধরনের অপহরণ বেশি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিলেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে, প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে জোড়াফুল শিবিরে যোগ দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে অভিজিৎ জানান, বিধানসভা ভোটে মমতা প্রমাণ করেছেন তিনি বিজেপিকে রুখতে পারেন, আর সেই বিশ্বাসেই তিনি এবার তৃণমূলে এলেন। এখন পর্যন্ত আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।